৭ বছর পর দেশে ফিরছে খান বংশের দুই বড় ছেলে, আরিশান আরিশ খান, আবরার রাদিফ খান। এই ৭ বছরের রাদিফ দেশে ফিরতে চাইলেও আরিশ একটা বারের জন্য দেশে ফিরতে চায়নি। হয়তো সে এখনও আসতো না যদি না সময়টা তাকে বাধ্য করত। ঢাকা গুলশান এলাকার খান বংশ সবচেয়ে উচ্চ নামিদামি বংশ, আর ৫টা নামিদামি বংশের মতো খান বংশ অন্যতম একটি। আরিশের বাবারা মোট ৪ ভাই ১ বোন। আরিশের বাবা সবার বড়, ওনার নাম সাফওয়ান খান। রাদিফের বাবা মেজ, ওনার নাম মাহমুদ খান। ওনার রাদিফের পাশাপাশি আরও একটা ছেলে আছে, ছেলে আজমান খান আয়ান। বয়স ২৩, এবার ভার্সিটিতে 3rd ইয়ারে পড়ে। সেজো চাচ্ছু, ওনার নাম সাইফুল খান। ওনার 2 মেয়ে, মেয়ে রোদেলা খান রোদ, বয়স 20, এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। আয়েশা খান ফারি, বয়স 18, এবার ইন্টার 1st ইয়ারে। ছোট চাচ্ছু, ওনার নাম ইউনুস খান। ওনার 3 মেয়ে, সুমাইয়া খান ইবা, বয়স 19, ভার্সিটি 1st ইয়ার। মরিয়ম খান জুথি, বয়স 17, এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। মুনিয়া খান মনি, বয়স 11, ক্লাস 4-এ পড়ে। আরিশের বাবা মার একমাত্র ছেলে। বিশাল বড় ব্যবসা খান বংশের। দেশের প্রতিটা নামী জায়গায় তাদের প্রতিষ্ঠিত অফিস রয়েছে, এবং কি দেশের বাহিরেও তাদের ব্যবসার কার্যক্রম করা হয়। তাদের খান বংশ আরও একটি নামে পরিচিত, মির্জানি বংশ, যার মানে আদিপুরুষ থেকে কঠিনত্ব রাজনীতিবিদ। ঢাকা গুলশান এলাকায় মির্জানি বংশ নাম নিলে এক নামে লোকেরা তাদেরকে চিনে। আজ এত নাম সুনাম শুধুমাত্র তাদের ভ্রাতৃত্বেই ছিল মূলধন। সেখান থেকে বিস্তার আজকের সাম্রাজ্য। ওই যে, যেখানে হাতে হাত সেখানে ইতিহাস রচনা হয়। কথায় আছে না, একতাই বল। আজ সবাই হাতে হাতে রেখে তাদের যৌথ পরিবারটাকে এখনো ধরে রেখেছেন, এবং তাদের দেখলে মনে হয় বাড়ির সকলের প্রাণ যেন একই সুতায় বাঁধা। তবে ওনাদের 4 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের ব্যবসার কাজ কিংবা রাজনীতি কোনোটাই পছন্দ ছিল না। ওনার দেশের জন্য কাজ করতে ভালো লাগতো, তাই উনি ভাইদের মতামত নিয়ে দেশ সেবার জন্য সেনাবাহিনীতে যোগদান করে। ওনার প্রথম চাকরি জীবন ভালো কাটলেও 2019 সালে আর্মি এবং বিজেপির পিলখানায় গণ্ডগোল হওয়ার পর 2014 সালে বিজেপি এবং আর্মি হল মিটিংয়ে বসেছিল। সেখানে গোলাগুলি হওয়ার পরে সে আর বাড়ি ফিরেনি। ওনার নিখোঁজ হওয়ার পর ওনার বাকি 3 ভাই থানায় নিখোঁজ এফআইআর করেছিল, তবে পুলিশরা নাকি ওনাকে খুঁজে পায়নি। ওনারা বংশগত রাজনীতিবিদ হওয়ার কারণে ভাইকে খুঁজে পায়নি বলে 2জন পুলিশের চাকরি নিয়েই নিয়েছিলেন, তবে এতেও কোনো কাজ হয়নি বলে ওনারা নিজেরাই অনেক খোঁজাখুঁজি করেছেন, তবে ফলাফল শূন্য। তাই এক প্রকার হতাশা হয়ে ওনারা ভেবে নিয়েছেন ওনাদের ছোট ভাই আর জীবিত নেই। রিদীপ 7 বছর পর বাড়ি ফিরছে, তাই তাকে নিতে তার বাবা, বড় আব্বু আর ভাই আয়ান এসেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে রাদীপকে ট্রলি হাতে প্লেন থেকে নামতে দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। রাদীপকে রিসিভ করতে কিছুটা পা এগোতেই চোখে পড়ল রাদীপের পাশ ধরে লাগেজ হাতে নেমে আসছে আরিশ। আরিশকে রাদীপের সাথে দেখে সবার চোখ কোঠরে ওঠার উপক্রম। সবার পায়ের কদম যেন ওখানে স্তব্ধ হয়ে যায়। সবাই শুধু অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনের দিকে। আরিশের বাবা আরিশকে দেখে আবেগকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে চলে যায় ছেলের কাছে। ততক্ষণে আয়ানও প্রাণপ্রিয় বন্ধুর মতো ভাইকে দৌড়ে গিয়ে আরিশকে হাসি মুখে হাঁক করে বলল, ভাই তুমি দেশে ফিরেছ? আমার না নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কিছু নেই, আর ছাড়, মেয়েদের মতো একদম গা ঘেঁষাঘেঁষি করবি না। আমি মেয়েদের মতো গা ঘেঁষাঘেঁষি করি? ওনাদের কথার মাঝে সাফওয়ান খান যখন আরিশকে জড়িয়ে ধরবেন তখনই আরিশ আয়ানকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে ওর বাবার উদ্দেশ্যে বলল, আয়ান, ওনাকে বলে দে আমার কারো বাড়তি আধিক্যতার কোনো প্রয়োজন নেই। সাফওয়ান খান আর কোনো কথা বাড়ালেন না। ছেলের যে ওনার প্রতি গভীর রাগ খুব জমে আছে সেই বিষয়ে উনি আগে থেকে অবগত, এবং কি তার ছেলেটা যে কতটা পরিমাণ জেদি সেটা 7 বছরে উনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন। তাছাড়া এত বছর পর ছেলেটা নিজ ইচ্ছে দেশে এসেছেন, তাই উনি এখন বাড়তি কোনো ঝামেলা চান না। ছেলেটা না হয় কিছুদিন থাকুক, তারপর না হয় মানিয়ে নেওয়া যাবে। তবে আরিশ যে ওনাকে এড়িয়ে চলে এটা উনি বাপ হিসেবে মেনে নিতে পারেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলে যাওয়ার দিকে তাকিয়ে রাদীফের কেঁদে তাড়া দেয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির ছেলে বাড়ি ফিরছে, তাই মা চাষিদেরও রান্নাঘরে হরেক রকমের রান্নার বাহার চলছে। কে কোনটা রান্না করে খাওয়াবেন সেটা নিয়ে তাদের ব্যস্ততা। কিরে, লেবু শরবতটা বানিয়েছিস? সানজিদা খান আরিশের আম্মু
হ্যাঁ ভাবি, সব হয়ে গেছে। এখন আমি একটু বসার ঘরের দিকে যাই। ওনারা নাকি অনেকক্ষণ আগে এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিয়েছেন। আজ কত বছর ধরে আমার ছেলেটাকে দেখি না। লিমা খান রাদীপের আম্মু। মেজো জায়ের কথা শুনে বুকটা ধুক করে উঠল সানজিদা খানের। ওনার ছেলেটাকেও তো আজ 7টা বছর ধরে উনি দেখেন না। মুহূর্তে ওনার চিবুক আগুন হয়ে যায়। দাঁত কিড়মিড় করে মনে মনে ভাবে, আজ ওনার ছেলেটাও ওনার কাছে থাকতো, ওনারও বুকটা ভরা থাকতো। কিন্তু ওই মেয়েটার জন্য তার ছেলেটা আজ তার কাছ থেকে দূরে। সব ওই অপয়া মেয়েটার জন্য। উনি মনে মনে এসব ভেবে শপথ করেন যে অপয়া মেয়ের জন্য উনি ওনার ছেলেটাকে হারিয়েছেন, সে মেয়েকে উনি কোনোদিনও শান্তিতে থাকতে দেবেন না। ওনার সব ভাবার মধ্যেই সেজোজা মেহজাবিন খান ও ছোটজা মোমেনা খান মুখে খুশির আর্তনাদ ওনার কানে আসেন। রাদীপরা চলে এসেছে। উনিও বেশি কিছু ভাবলেন না আর। শরবতের গ্লাসটা হাতে করে নিয়ে বসার ঘরের দিকে গেলেন। দরজা রাদীপদের পাশাপাশি আরিশকে বাসায় ঢুকতে দেখে সানজিদা খানের হাত থেকে শরবতের গ্লাসটা ঠাস করে ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। চোখের সামনে প্রাণপ্রিয় ছেলেকে দেখে। দীর্ঘদিন পর প্রাণপ্রিয় ছেলে বাড়ি ফেরায় ছুটি গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেন। ওনার মতো ওনার বাকি জায়ের মুখেও রিয়াকশন প্রায় একই রকম। ওনারা হয়তো এটা আশা করেননি, তাই তারা কিছুক্ষণ সবাই মুখ চাওয়াচাই করে ছুটে যায় আরিশের কাছে। রাদীপও যে এত বছর পর দেশে ফিরেছে সেটা যেন কারো মনেই নেই। সবাই ওকে রেখে আরিশকে নিয়ে ব্যস্ত। কেউ শরবত খাওয়াতে ব্যস্ত, কেউ বা আরিশের এত বছর কেন দেশে ফেরেনি, এত রাগ ক্ষোভ কেন তার এই বাড়ির উপর, সেটা জানতে ব্যস্ত। এসব দেখে রাদীপ কিছুটা বিরক্তি ভঙ্গিমা নিয়ে সোফায় বসে সবার অ্যাটেনশন নেওয়ার জন্য বলল, আম্মু, আমাকে এক গ্লাস লেবু শরবত দাও। অনেক জার্নি করেছি আমি। ততক্ষণে সবাই আরিশকে রেখে রাদীপের দিকে ঘুরে তাকায়। ওদের আসতে দেখে রোদ রুম থেকে দৌড়ে বসার ঘরে এসে বলল, আমি রুমে জানালা থেকে দেখলাম আরিশ ভাইয়া এসেছে। কই সে? এদিক ওদিক তাকিয়ে বলছে। রোদের কথা শুনে ওর আম্মু বলল, এই তো আরিশ, পরে কথা বলবি, আগে যা কিচেন থেকে রাদীপের জন্য লেবু শরবতটা নিয়ে আয়। রোদ হাসি মুখে মায়ের কথা মতো কিচেন থেকে লেবু শরবত নিয়ে এসে রাদীপকে দিল। বসার ঘরে সবার হইচই শুনে ইবামণি ও সিঁড়ি বেয়ে নিচে আসে। নিচে এসে আরিশকে দেখে ওদের মুখে হাসি ফুটে ওঠে। মণি দৌড়ে এসে রাদীপের পাশে বসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আমার জন্য কি গিফট নিয়ে এসেছ? এই তো ছোট আপু, তোমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছে। সত্যি? তবে সবাই তো তোমরা এখানে, তাহলে পারিয়া জ্যোতি কই? পারিয়াপু তো রুমেই আছে, আর জ্যোতি আপু তো পরীক্ষা, সে তো পরীক্ষা দিতে গেছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, ওর এক্সাম শুরু হয়েছে। ওর শব্দটা শুনে আরিশ তীক্ষ্ণ দৃষ্টিতে রাদীপের দিকে তাকালো। পরে ওভাবে তাকিয়ে কিছু একটা ভাবতেই ডাবিল মার্কা বাঁকা হাসি দেয়। রাদীপ সবাইকে একে একে সবার জন্য আনা উপহারগুলো সবাইকে দিয়ে দিল। সর্বশেষে বড় একটা বক্স ওর সামনের টেবিলটায় রেখে মোমেনা খানের দিকে তাকিয়ে বলল, মামুনি, এটা জ্যোতির জন্য, ও আসলে এটা দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে দিব, বিরক্তি ভঙ্গিমা নিয়ে। ততক্ষণে পারিও নিচে এসে ওর গিফটটা বুঝে নেয়। গিফটগুলো হাতে নিয়ে মনি পারি দৌড়ে আরিশের সামনে গিয়ে বলল, রাদীপ ভাইয়া তো অনেকগুলো গিফট দিল, তুমি আমাদের জন্য কোনো গিফট আনোনি? আরিশ মমতাময়ী মায়ের বুকের কাছ থেকে সরিয়ে মনির গাল দুটো টেনে দিয়ে বলল, আনবো না কেন? আমিও সবার জন্যই গিফট নিয়ে আসছি, একটু অপেক্ষা কর, সবার গিফট দিচ্ছি। রাদীপ আরিশের কথা শুনে মুখ বেংসে দিয়ে মনে মনে বলল, আসছে, গিফট আনছি। আমাকে গিফট কিনতে দেখে গিফট কিনে এখন বাহাদুরি সাজছে। আরে সবার গিফট সবাইকে বুঝিয়ে দিয়ে উঠে রুমে যেতে নিলে ফারি বলল, ভাইয়া, তোমার মোর জন্য কিছু নিয়ে আসনি? আরিশ কথাটা শুনল, তবে পিছনে ঘুরে তাকালো না। নিজের মতো করে রুমের অন্যদিকে একটা টলি নিয়ে হনহন করে চলে গেল। যানজটহীন পরিবেশ। বৈশাখী রৌদ্রের গরমের উত্তাপে মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। এত কড়া রোদ ধুলোবালি পরিবেশ মুহূর্তে কালো মেঘে ঢেকে গেছে। হবে নাই বা কেন, বৈশাখ মাস বলতে কথা। দুম করে যেন আকাশ জুড়ে কালো মেঘের হাতছানি। কিছুক্ষণ পরেই যেন দুমসে বৃষ্টি নামবে, হলো তাই। ধুমধুম আকারে সর্বশক্তি নিয়ে যেন বৃষ্টি পৃথিবীর বুকে বর্ষিত হচ্ছে। জ্যোতিও মাত্র পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়েছিল। এত বৃষ্টি দেখে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়ালো বৃষ্টি থামার জন্য। তবে 1:30 বেজে যাওয়ায় আর দাঁড়ালো না। হয়তো 30 মিনিট লেট হওয়াতেও মন্দ শুনতে হতে পারে। তাই বৃষ্টির ভিতর ভিজে ভিজে বাড়িতে আসলো, কারণ আর দেরি করলে বাসায় এসে তাকে হাজারটা কথা শুনতে হবে, এমনকি মারও খেতে পারে। তাই সব কিছু চিন্তা করে এই সিদ্ধান্ত।
বাসায় এসে পরনের ভিজা জামা কাপড় তাড়াতাড়ি চেঞ্জ করে নেয়। এমনিতেই হঠাৎ বৃষ্টিতে এক লাগাতে 2 দিন ভিজার কারণে ঠান্ডা লেগে গেছে। আজ আবারও ভিজল। শরীর ঠিক থাকে কিনা কে জানে। পরীক্ষাগুলো আল্লাহ আল্লাহ করে ভালোভাবে দিতে পারলেই হলো। মানুষের একটা না একটা দিক তো থাকে তাকে সাপোর্ট করার জন্য, কিন্তু জ্যোতির হয়তো সেই কপালটা নেই তাকে সাপোর্ট বা সেবা করার। তাই সে দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল। পাড়ের রুমের বারান্দা দিয়ে জ্যোতিকে বাসায় ভিজে ভিজে আসতে দেখে রুম থেকে বেরিয়ে দৌড়ে জ্যোতির রুমে এসে হাজির হয়। জ্যোতিকে শুয়ে থাকতে দেখে বলল, মৌ তোকে কতবার বলবো, তোর এখন পরীক্ষা চলছে, বৃষ্টিতে ভিজিস না, এখন তো ঠান্ডা লাগিয়ে বসে আছিস, জ্বর আসলে তোকে কে দেখবে, তোর পরীক্ষা কে দিবে? পাড়ের রাগী দৃষ্টি নিয়ে কোমরে হাত দিয়ে কথাগুলো বলল। জ্যোতি পাড়ের কথা শুনে শোয়া থেকে উঠে বসল। কেউ তাকে ভালো না বাসলেও, ওকে সাপোর্ট না করলেও একজন আছে যে ওকে সব সময় সাপোর্ট করে, ভালোবাসে। তবুও একা এটা বললে ভুল, ইভা সেও জ্যোতিকে ভীষণ ভালোবাসে এবং সব সময় তাকে সাপোর্ট করে। তবে ইভা জ্যোতির আপন বোন হয়েও ওকে যতটা না ভালোবাসে তার ঠিক বেশি ভালোবাসে। তাই আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়েছে, বাদ দে না, আমি ঠিক হয়ে যাব, আর পরীক্ষাও আমিই দিব। ও হ্যাঁ, তোকে না কতবার বলেছি ওই নামে আমাকে ডাকবি না। হ্যাঁ, সেটা তো আমি জানি। আপনাকে কোনো কথা বললে আপনি তো শুনেনি না, তাই আপনাকে বললাম না। যাই হোক, রাদীপ ভাই এসেছেন। কি? ভাইয়া চলে এসেছে? বলে রুম থেকে দৌড়ে যেতে নিলে পারি আবার বলল, সাথে আরিশ ভাইয়াও এসেছে। পারির বলা শেষ কথায় জ্যোতির পা দুটো যেন ওখানেই থমকে যায়। আরিশের নাম শুনে নিজের কানকে যেন সে বিশ্বাস করাতে পারছে না। তার সমস্ত শরীর মৃদু কাঁপছে। তাই পুনরায় পাড়ের দিকে ঘুরে অশ্রুসিক্ত চোখে ওর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই মিথ্যে বলছিস তাই না? তোর মনে হয় আমি তোকে মিথ্যে কথা বলছি? যাই হোক, তুই ফিরলে রাদীপ ভাই তোকে তার সাথে দেখা করতে বলেছে। ও হ্যাঁ, পরীক্ষা কেমন হলো তোর? ওই তো বরাবরের মতো ভালোই হয়েছে। সকাল থেকে কিছু খেয়েছিলি? না। হ্যাঁ, তা খাবেন কেন? যখন গ্যাসটিকে লাড়া দিবে তখন বুঝবেন। আরে রাগ করিস না, আজকে হল কেন্দ্রে পৌঁছানোর পরপরই হলে ঢুকিয়ে দিয়েছে। আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো, তাই খাবার খাওয়ার আর সময় পাইনি। বুঝছি, এখন খেতে চলেন। হ্যাঁ যাব, তার আগে রাদীপ ভাইয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা আমি তাহলে যাই, তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ক্ষমতার পালা বদলে এখন এক নতুন দৃশ্যপট বাবার ছায়া মারিয়ে আবার ছেলেই নামছে নির্বাচনের ময়দানে। একদা যে ছিল উত্তরসূরি, আজ সেই দাবি রাখে সিংহাসনের। রক্তের সম্পর্কই এখন হয়ে উঠেছে রাজনীতির প্রধান হাতিয়ার। তাই ক্ষমতাকে হাতের মুঠোয় আনার জন্য আরিশ ততক্ষণে জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়েছিল। সকাল গড়িয়ে দুপুর, এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। সব কিছু ঠিকঠাক করে সে আজ বাড়ি ফিরবে এটাই সিদ্ধান্ত নিল। আরিশের পাশাপাশি আয়ানও সকাল থেকে ওর পাশেই ছিল। বলতে গেলে আয়ান আরিশ দুজনের কলিজার বন্ধু। কেউ কারো কষ্ট বা অপমান সহ্য করতে পারে না। আরিশ এত বছর দেশের বাহিরে থাকলেও আর কারোর সাথে কথা হোক বা না হোক, প্রতিনিয়ত আয়ানের সাথে তার কথা হতো। আর আজ আয়ানের জন্যই সে তার প্রিয়তার ক্ষণে ক্ষণে খবর পেয়েছে, প্রিয়তার খেয়াল রেখেছে, প্রিয়তার যোজনগুলো জানতে পেরেছে। ছেলেটা সে আসার পরই বাসা থেকে বেরিয়ে গেছে। আপনি একটু দেখেন না কোথায় গেছে। সানজিদা খান বলছে সময় হলেই চলে আসবে। ছেলে তো আর ছোটো নেই, এখন আর আমাদের কথা শোনার বয়সও নেই তার। তার ইচ্ছে সে নিজ ইচ্ছেই চলল। সাফওয়ান খান বলছে ফোন দিলাম, কতবার রিং হলো তবে রিসিভ করেনি। দুপুর হয়েছে, খাবার দাও, আরিশ চলে আসবে। হ্যাঁ। জ্যোতি সুন্দর সাদা রঙের একটা গোল ফ্রক পরে ড্রেসিং টেবিলের সামনে কোমর সরিয়ে লম্বা চুলগুলো সোজা আঁচড়ে নিল। হলুদ পশা গালে হালকা ক্রিম মেখে নিল, সাথে একটু সানস্ক্রিন। ব্যাস, এতে তাকে মাশাল্লাহ সম্পূর্ণ রেডি হয় জ্যোতি রাদীপের রুমে এসে বলল, তুমি আমাকে ডেকেছিলে ভাইয়া? হ্যাঁ, তবে তুমি আমাকে ডেকেছিলে এটুকুই তো ঠিক ছিল, শেষের ভাইয়াটা না বললেও হতো। জ্যোতি রাদীপের কথা শুনে মুচকি হেসে বলল, আপনি আমার বড় ভাই, তাই তো আপনাকে ভাইয়া বললাম। ইস, তোমার হাসিটা কতটা আকর্ষণীয়। বুঝলাম না। ওই যে তুমি হাসি দিলে তোমার হলুদ পশা দুই গালে দুটো টোল পড়ে, আবার গোলাপি রাঙা ঠোঁটের নিচে কালো কুচকুচে কত সুন্দর একটা আকর্ষণীয় তিল, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। জ্যোতি রাদীপের কথা শুনে কিছুটা লজ্জা পায়, তাই কিছুটা সংকোচতা নিয়েই বলল, তুমি আমাকে কেন ডেকেছিলে? তোমার জন্য একটা গিফট আছে। গিফট না আম্মুর কাছে দিয়েছ? সেটা তো সবার সাথে পাওনা গিফট, তোমার জন্য স্পেশাল একটা গিফট এনেছি। সত্যি? হ্যাঁ, একটু অপেক্ষা করো, এখনই দিচ্ছি।
রাদীপ কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ এনে জ্যোতির হাতে দিয়ে হাসি মুখে বলল, তুমি বলেছিলে না তোমার একটা ফোন চাই, তাই তোমার জন্য বাহির থেকে আসার সময়টা নিয়ে আসলাম। কি ফোন? অবিশ্বাস্য বলেই প্যাকেট থেকে গিফট পেপার মোড়ানো একটা বক্স বের করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। জ্যোতি বক্সটা ঘুরিয়ে ফিরিয়ে লেখার মধ্যে রাদীপ সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি কি খুশি? আরে কি বলছো তুমি? খুশি মানে? আমি এত এত খুশি। হাসি মুখে দু হাত গোল গোল করে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সোনা মেয়ে, আমাকে একদম ভাইয়া বলে ডাকবে না। তাহলে তোমাকে কি বলে ডাকবো? সেটা তোমার ইচ্ছে। তুমি তো আমার অনেক বড়, তাই তোমাকে ভাইয়া বলেই ডাকবো। বলে চলে যেতে নিলে রাদীপ পেছন থেকে আবারও বলে উঠল, তোমার কালো চুলগুলো অনেক সুন্দর, একদম তোমার মতো। জ্যোতি আর সেখানে দাঁড়ালো না। এসব তার নিত্যদিনের কারবার। যখন রাদীপ দেশে ছিল না তখন জ্যোতির সাথে সবসময় ভিডিও কলে কথা হতো, আর তখন বিভিন্ন কথা বলে জ্যোতিকে এমন লজ্জা দিত। জ্যোতিও তেমন কিছু মনে করতো না, বড় ভাই মনে করে। টেবিলে খাবার পরিবেশন করে সঞ্জিদা খান সকলকে খেতে আসার জন্য তাগিদ দিল। একে একে বাড়ির সকলেই খাবার টেবিলে খেতে বসে যায়। তার কিছুক্ষণ পরে জ্যোতি সিঁড়ি দিয়ে নেমে এসে টেবিলে বসতে নিলে সঞ্জিদা খান বললেন, সবাই খেয়ে নিক, সবার খাওয়া হয়ে গেলে থালা বাসনগুলো ধুয়ে তারপর খেতে বসবে। জ্যোতি আর বসলো না, কষ্টও পেল না। এটা সে প্রতিদিনই শোনে, তাই চুপচাপ টেবিলের এক কর্নারে গিয়ে দাঁড়াবে। তার আগে জ্যোতির মা মোমেনা খান বললেন, রাদীপের সাথে যে আরিশও দেশে ফিরবে এটা আমরা কেউই জানতাম না, তাই ওর রুমটা গোছানো হয়নি। যতক্ষণ আমরা খাবো তুই গিয়ে আরিশ বাবার রুমটা সুন্দর করে গুছিয়ে মুছে দিয়ে আয়। ইরফা ফারি কিছু বলতে নিলে মোমেনা খান রাগী দৃষ্টিতে ওদের দিকে তাকালো। মোমেনা খানের এমন দৃষ্টি দেখে জ্যোতিও আর কিছু বলার সাহস পেল না। সহসাই আরিশের প্রতি মনে একরাশ ভয় নিয়ে রুমের দিকে এগিয়ে গেল সে। আরিশ যেন বাসায় না আসে আল্লাহ আল্লাহ করতে করতে রুমের প্রায় সব কাজ গোছানো শেষ করে এক জায়গায় দাঁড়াতেই সমস্ত শরীর ঘেমে একদম সুই সুই হয়ে গিয়েছে মেয়েটার। সাদা জামা হওয়ার কারণে শরীরে অনেকটা জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে। অতিরঞ্জিত গরমে বিরক্ত হয়ে গায়ের ওড়নাটা বিছানার এক কর্নারে রেখে গরমোছার জন্য বালতিটা হাতে নিল। গরমোছা শেষ পর্যায়ে হুশ করে আরিশ হুঙ্কা ছাড়তে ছাড়তে রুমের ভিতরে প্রবেশ করে। ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। হঠাৎ ঠাস করে দরজা লাগানোর শব্দ পেয়ে জ্যোতি মৃদু কেঁপে ওঠে। তাড়াতাড়ি করে পিছন ঘুরে আরিশকে দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। ওদিকে আরিশেরও সেম অবস্থা। সামনে সেই ফেলে রেখে যাওয়া বাচ্চা মেয়েটা চোখের সামনে এত বড় হতে দেখে আরিশ জ্যোতির দিকে তীক্ষ্ণ চোখে খেয়াল করে দেখলো জ্যোতির গায়ে কোনো ওড়না নেই, চুলগুলো খোপা করা, শরীরের আকর্ষণীয় অনেক জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে আরিশ বাঁকা হাসল। কালো প্যান্ট, সাদা শার্ট, ভিতরে সাদা গেঞ্জি, চুলগুলো সামনের দিকে গোছানো, হাতে ব্র্যান্ডের ঘড়ি, গায়ের রং অনেকটা ফর্সা, লম্বা 6 ফিট, সব মিলিয়ে ছোট ধরনের একটা ক্রাশ খায় জ্যোতি। কিছুক্ষণ আরিশের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকার মধ্যে ওর কানে আসে কঠিন কণ্ঠে বলা কিছু কথা। তোকে আমার রুমে আসার পারমিশন কে দিল? আর তোর সাহসী বা হলো কী করে আমার রুমে আসার? ব্যাস এইটুকু কথাই যথেষ্ট ছিল জ্যোতির ভয়কে আরও বাড়িয়ে দেওয়ার জন্য। তার জন্য এই বাড়ি ছেড়েছিল আরিশ, তার জন্যই এতটা বছর সে এই বাড়ি ফিরেনি। এখন এতটা বছর পর বাড়ি ফিরে তার উপর রাগ দেখিয়ে যদি আবারও চলে যায় তাহলে বাড়ির সদস্য মানুষ এবার ওকেই বাড়ি থেকে বিদায় করে দিবে। সে ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি আপনার রুমে মোটেও আসতে চাইনি। আম্মু বলল আপনার রুমটা পরিষ্কার করে দিতে, তাই এসেছি। জ্যোতি পিছিয়ে যেতে ওর খোপা করা চুলগুলো পিঠ ছাড়িয়ে খুলে যেতে আরিশ সেদিকে তাকিয়ে বলল, বয়সের সাথে সব কিছুই তো বড় হয়ে গেছে তোর, এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি হট লাগছে। মানে? আরে তুই মানে বুঝতে পারছিস না? কাছাই কি বড় হয়ে গেছে শুয়ে দেখায়, তাহলে বুঝে যাবি। জ্যোতি আরিশের কথা শুনে ব্রু কুঁচকে নিজের শরীরের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতেই এবার আরিশের কথা মনে কিছুটা হলেও বুঝল। একটা বারও ভাবলো না আরিশ অন্য কিছুর কথাও তো বলতে পারে, কিন্তু জ্যোতি সেই সব না ভেবে নিজে যা বোঝার বোঝে। সাথে সাথে নাউজুবিল্লাহ পড়ে বিছানার কাছে গিয়ে ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে পড়ল। আপনার রুম পরিষ্কার হয়ে গেছে, আমি এখন যাই। যেতে বলেছি? কথাটা বলে দুপা সামনে দিতে আরিশের কথা শুনে পা দুটো থমকে যায় জ্যোতির। ওখানেই দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, থেকে কি করব? আমাকে চুমু খাবি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো আপনি কি বলছেন ভাইয়া? বারবার কথা শেষে বাইয়ে ডাকটা শুনে আরিশের আগে থেকে ধাউ ধাউ করে রাগটা যেন
আরও জলমল করে উঠল। তাই তোর তেড়ে গিয়ে জুথি দুবাহু চেপে ধরে রুক্ষ কণ্ঠে বলল, কোনো ভাই হই না আমি তোর, বাতার হই, বুঝেছিস? আস্তাগফিরুল্লাহ, বিদেশ গিয়ে মনে হয় মাথাটা পাগল হয়ে গেছে। কী সব গাঁজাখুরি কথা বলছে, আবার কত জোরে আমার বাহুটা চেপে রেখেছে। মনে মনে এসব ভেবে ভেবে আরিসের থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করে কিছু বলতে যাবে তার আগে আরিস বলল, অন্যের মুখে প্রশংসা শুনতে খুব ভালো লাগে, তাই না? তাদের থেকে অ্যাটেনশন নিতেও ভালো লাগে। তাদের সামনে ঢ্যাং ঢ্যাং করতে খুব ভালো লাগে, তাই না? আর আমার সামনে আসলেই তো ছোটোবেলা থেকে যত সব নাটক শুরু হয়। আজ তোর এই নাটকের শেষ বই আনবো আমি। জুথি আরিসের এমন কথায় বয়ে জামার 2 সাইড শক্ত করে খামছে ধরে। কোনো রকম তোতলাতে তোতলাতে বলল, কি এমন করেছি আমি যে আমাকে দেখার সাথে সাথে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? কি করেছিস, তাই না? আজ বোঝাচ্ছি কি করেছিস। বলে ওকে ছেড়ে একটা মোটা দড়ি এনে ওর হাত দুটো বাঁধল। জুথি আরিসকে ওর হাত বাঁধা দেখে কান্না জড়িত কণ্ঠে বলল, এভাবে হাতটা বাঁধছেন কেন? আমি তো ব্যথা পাচ্ছি। ব্যথা নিয়ে তুই আজ সারা রাত এভাবেই বাঁধা থাকবি? ভাইয়া, দোহাই লাগে আপনার, পরশু আমার পরীক্ষা আছে, আমাকে এভাবে আটকে রাখবেন না। ভাই, আমি পড়তে পারবো না, পরীক্ষা ভালো হবে না, প্লিজ আমাকে যেতে দিন। বিশ্বাস করুন, মরে গেলেও এই রুমে আর আমি পা রাখবো না, কোনো দিনও না। জোরে জোরে কান্না করে কথাগুলো বলতেই আরিস সেদিকে তাকিয়ে জুথির গাল চেপে ধরে বলল, এ রুমেই তো শুরু, এ রুমেই তো শেষ। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভায়োলেন্ট লাভ, লিখেছেন মরিয়ম আক্তার জুথি। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।